সবার আয়ুষ্মান ডাবল ইঞ্জিন সরকারের সুফল, এক দেশ এক স্বাস্থ্য। সবার জন্য আয়ুষ্মান ভারত, জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত। প্রাথমিকভাবে 6 কোটি মানুষকে প্রকল্পের সুবিধা, গোটা দেশেই আয়ুষ্মানের সুবিধা রাজ্যবাসীর। আমার সহকর্মী অতনু কথা বলেছিল সোমরাজের সঙ্গে, দেখাবো সেই প্রতিবেদন। ডাবল ইঞ্জিন সরকারের সুফল, সবার জন্য আয়ুষ্মান ভারত, এবং সেই আয়ুষ্মান ভারত জুলাই থেকেই রাজ্যে। প্রাথমিকভাবে কত মানুষ তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন? সোমরাজ আছে আমার সঙ্গে, কথা বলবো। সোমরাজ, যখন আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রথম ঘোষণা হয়েছিল বা বলা হয়েছিল যে এবার এই রাজ্যে আয়ুষ্মান ভারত হবে, তারপর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় কারা কারা আয়ুষ্মান ভারত পেতে পারেন তার বেশ কিছু লিস্ট, বেশ কিছু তালিকা, ক্রাইটেরিয়া সেসব ঘুরছিল। শেষমেশ সেই সব জল্পনার অবসান, সবাই পেতে পারেন আয়ুষ্মান ভারতের সুবিধা। দেখো, একদমই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিলেন। স্বাস্থ্যসাথীর অধীনে বর্তমানে 6 কোটি কার্ড রয়েছে, আর এই স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে যারা রয়েছেন সবাই ধীরে ধীরে আয়ুষ্মান ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পাবেন, এই বিষয়ে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, যারা নতুন করে আয়ুষ্মান ভারতের জন্য আবেদন করতে চান তাদের জন্য স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 1 জুনের পর থেকে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে যাদের কার্ড ছিল তাদের অটোমেটিক্যালি এনরোলমেন্ট শুরু হয়ে যাবে আয়ুষ্মান ভারতের অধীনে, এবং ধীরে ধীরে এই প্রক্রিয়া চলতে থাকবে। আয়ুষ্মান ভারতের সুবিধা সবাই পেতে চলেছেন, এবং এর জন্য জুন মাসে দিল্লিতে একটি ছোট করে অনুষ্ঠান হবে, যেখানে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা থাকবেন, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা থাকবেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা থাকবেন। তারা সবাই মিলে, অর্থাৎ কেন্দ্র রাজ্য একটা মৌ হবে এই আয়ুষ্মান ভারত নিয়ে, এবং তারপরেই আয়ুষ্মান ভারত কার্যকর হয়ে যাবে রাজ্যে। তবে শুধুমাত্র রাজ্যের, মানে এ রাজ্যে নয়, যারা এ রাজ্যেরই বাসিন্দা কিন্তু কাজের সূত্রে বাইরে থাকেন, পড়াশোনার সূত্রে বাইরে থাকেন, তারাও এই সুবিধা পাবেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই আয়ুষ্মান ভারত প্রকল্প যে চালু করা হবে এ রাজ্যে, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং তার সঙ্গে বেশ কয়েকজন মেডিকেল কলেজের চিকিৎসকরা, সুপাররা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে এসেছে ন্যাশনাল হেলথ অথরিটির থেকে। তার কারণ এই আয়ুষ্মান ভারত এই প্রকল্প পরিচালনা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে ন্যাশনাল হেলথ অথরিটি। তাদের তরফে কলকাতায় এসে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়েছে, এবং এই ন্যাশনাল হেলথ অথরিটির অধীনে যে আয়ুষ্মান ভারত প্রকল্প পরিচালনা করা হয় তার জন্য কি কি গাইডলাইন রয়েছে, এই গাইডলাইন নিয়ে এ রাজ্যে সেই গাইডলাইনের কি কি অংশ কার্যকরী করা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে গত কয়েকদিন ধরে, দফায় দফায়। ফলত আর সময়ের অপেক্ষা, কিছুদিনের মধ্যেই অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই এই আয়ুষ্মান ভারতের অধীনে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, এবং তারপরেই এ রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। এবং আয়ুষ্মান ভারতে একটা বিষয় স্পষ্ট বলা আছে, শুধুমাত্র এ রাজ্যের হাসপাতালে নয়, তুমি জানো অনেকেই এ রাজ্যের মানুষ যারা ভেলোরে ট্রিটমেন্ট করাতে যান, তারা হয়তো পড়াশোনার জন্য যাচ্ছেন, বা তারা হয়তো ভিন রাজ্যে চাকরি সূত্রে রয়েছেন, বা চিকিৎসা করাতে যাচ্ছেন ভিন রাজ্যে, তারাও এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। সোমরাজ, সঙ্গে থাকো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো, এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার, তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে, এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। ভিন রাজ্যে আয়ুষ্মানের সুবিধা পাবেন বাংলার পরিচয়রা। দেখুন, এর আগে স্বাস্থ্যসাথী সুবিধা পেত 2800 হাসপাতাল, নার্সিং হোম, কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা 36,000 হাসপাতাল, নার্সিং হোম। প্রায় 36,000 হাসপাতাল, নার্সিং হোমে আয়ুষ্মান ভারত।
এবার স্বাস্থ্য লক্ষ্মী লাভ, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের স্বাস্থ্য খাতে ৩,০০০ কোটি বরাদ্দ, আয়ুষ্মান ভারতে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ। দেখুন প্রতিবেদন রুমেলার। স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ, রাজ্যের স্বাস্থ্য খাতে ৩,০০০ কোটি বরাদ্দ, আয়ুষ্মান ভারতে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের স্বাস্থ্য খাতে ৩,০০০ কোটি বরাদ্দ, আয়ুষ্মান ভারতে ৯৭৬ কোটি বরাদ্দ। রাজ্যের স্বাস্থ্য খাতে যে টাকা বরাদ্দ হচ্ছে ৩,০০০ কোটি। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, স্বাস্থ্য খাতে লক্ষ্মী লাভ রাজ্যের, দেখো এই যে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ হলো, কোথায় কোথায় এই টাকা কিভাবে ব্যবহার করা হবে? দেখো, গত ২ বছর ধরে এ রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ছিল। তার কারণ, জাতীয় স্বাস্থ্য মিশনের কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার জন্য কেন্দ্র সরকারের থেকে বারবার যে চিঠি দেওয়া হয়েছিল এবং যে নিয়ম মানার কথা বলা হয়েছিল, অভিযোগ ওঠে তৎকালীন অর্থাৎ এর আগে সরকারের সময় সেই নিয়ম মানা হয়নি। তাই ২০২৩-২৪ এবং ২৪-২৫ এই ২ অর্থবর্ষের টাকা রাজ্য পায়নি। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে যে বৈঠক করে, সেখানে আগের যে ২ অর্থবর্ষের টাকা সেই টাকা দেওয়ারও অনুরোধ জানানো হয়। পাশাপাশি চলতি অর্থবর্ষের টাকা হিসাবে ২,১০০ কোটি টাকারও বেশি টাকার দেওয়ার অনুমোদন রাজ্যকে দেওয়া হয়েছে। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ব্লকে ব্লকে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, সেই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর মান উন্নয়ন সহ ব্লকে ব্লকে স্বাস্থ্যের উন্নয়নে একাধিক কাজ করা হয়। এই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনেই ২,১০০ কোটি টাকারও বেশি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হলো, যার মধ্যে ৫০০ কোটি টাকা অর্থাৎ প্রথম ইনস্টলমেন্টের টাকা রাজ্য আজ পেয়ে গেল। এটি গেল একটি দিক। দ্বিতীয় দিকটি হচ্ছে, যেহেতু জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত এ রাজ্যে কার্যকরী হয়ে যাবে এবং কেন্দ্রের যে শেয়ার রাজ্যের পাওয়ার কথা, সেই শেয়ারের টাকাই চলতি অর্থবর্ষে দেওয়ার অনুমোদন দেওয়া হলো। অর্থাৎ কেন্দ্রের শেয়ার বাবদ রাজ্য এই আয়ুষ্মান ভারত কার্যকর করার জন্য ৯৭৬ কোটি টাকা পাবে। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি কার্যকর করা হচ্ছে রাজ্যে, তার মধ্যে ২টি প্রকল্পের জন্য ৩,১০০ কোটি টাকার কাছাকাছি পাচ্ছে রাজ্য। ওকে। ন্যাশনাল হেলথ মিশন NHM, ভারত সরকার ২১০৩ কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 ৫০০ কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আজকে ৩,০০০ কোটি টাকার স্যাংশন পেয়েছি। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি। ফাইল খুলতেই বিপাকে চিকিৎসক অভিক দে। ট্রেড কালচারে অভিযুক্ত এই অভিক দে, চিকিৎসক অভিক দে, এবং তার বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত, জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরে। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? এবং তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি সব বিভাগীয় তদন্ত স্থগিত হয়ে যায়। অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, তমশ্রী, এই অভিক দে আরজিকর মেডিকেল কলেজের যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় এই অভিজ্ঞের নাম ওতপ্রোতভাবে জড়িয়েছিল এবং যে ক্রাইম সিন অর্থাৎ যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানে এই অভিক দে তিনি কি করে সেখানে উপস্থিত ছিলেন এটা নিয়ে তখন অত্যন্ত সরগরম হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, যে সাক্ষ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ উঠেছিল এই অভিজ্ঞের বিরুদ্ধে। এবং একই সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজে যখন তিনি RMO ছিলেন, রেসিডেন্ট মেডিকেল অফিসার, তখন তার বিরুদ্ধে সেখানে থ্রেড কালচারের পার্টিসিপেট করে বা
সহযোগিতা করার অভিযোগ উঠেছিল। একের পর এক অভিযোগে বিদ্ধ হয়েছিল এই অভিজ্ঞতা, তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছিল, তার বিরুদ্ধে তৎকালীন সময়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল, কিন্তু সেই বিভাগীয় তদন্ত কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় এবং অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তর যেই আরজিকরের ফাইল ওপেন হলো বা আরজিকরের ফাইল খোলা মাত্রই এই অভিজ্ঞদের বিরুদ্ধে দুটো বিভাগীয় তদন্ত। একটি বিভাগীয় তদন্ত কেন না, আরজিকরের কেস ঘটনায় এই অভিজ্ঞদের নাম বারবার অভিযুক্ত হিসাবে চিহ্নিত হয়েছিল এবং আরজিকরের ঘটনায় তিনি কি করে সেই ক্রাইম সিনে আরজিকর হাসপাতালের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও তিনি কি করে সেই আটতলার সেমিনার রুমে যেখানে এই জুনিয়র ডাক্তার তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছিল সেখানে তিনি কি করে উপস্থিত ছিলেন, সেই প্রশ্ন উঠেছিল এবং একই সঙ্গে থ্রেড কালচারে তিনি অভিযুক্ত ছিলেন। এটা নিয়ে একটা বিভাগীয় তদন্ত করা হচ্ছে। অন্য আরেকটি বিভাগীয় তদন্ত কি না, SSKM হাসপাতালে তিনি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হিসাবে জয়েন করেন এবং সেখানে কোনোদিন প্রায় কোনো রকম চিকিৎসা করেননি, কোনো রকম তিনি পড়াশোনা করেননি, তারপরেও তিনি কিভাবে সেখানে পিজিটি বা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং মতন একটা সম্মানীয় পদ তিনি পেলেন, সেই সময় প্রশ্ন উঠেছিল। দেখা গিয়েছিল যে কোভিডের সময় চিকিৎসা করা নিয়ে একটা কোটা সরকার কোটা তৈরি করেছিল, সেই কোটার ভিত্তিতেই এই অভিজ্ঞ সেখানে চান্স পেয়েছিল এবং সেটাও কিন্তু পেছনের দরজা দিয়ে এমনটাই অভিযোগ উঠেছিল যে স্বজন পোষণ এবং তাকে অন্যায়ভাবে সেখানে ঢোকানো হয়েছিল এবং সেটা নিয়েও আরো একটি বিভাগীয় তদন্ত তার বিরুদ্ধে করার প্রস্তাব দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং দুটি বিভাগীয় তদন্তই পাশাপাশি চলবে এবং এই সময়কালে সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা বিশেষত তার যে স্টাইপেন্ড বা মায়না, সেই মায়নাও তার বন্ধ থাকবে এবং এই অভিজ্ঞদের দিয়ে শুরু হলো। এটা মনে করা হচ্ছে যে অভিজ্ঞ শুধু নয়, বিরূপাক্ষ বিশ্বাস সমেত আরো যে বহু চিকিৎসক যারা বিভিন্ন হাসপাতালগুলোতে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এই থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ছিল বা এই আরজিকরের কাণ্ডে ওতপ্রোতভাবে বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আরজিকর কাণ্ডে, তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগের ফাইল ওপেন হবে। তমশ্রী, বেশ, থ্রেড কালচারে অভিযুক্ত অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, জোড়া বিভাগীয় তদন্তের নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আরজিকর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতোদের সঙ্গে। কি বলছেন তারা, দেখুন। থ্রেড কালচারের মাথা বলতে যেটা বোঝায়, জনক বলতে যেটা বোঝায়, এনারা তাই ছিলেন। আমি আশা করব যে এদেরকে অতি দ্রুততার সাথে গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল, অভিযোগের জায়গায় আমরা জমা দিয়েছিলাম তথ্য প্রমাণ সহ, তারা স্বাভাবিকভাবে এদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া উচিত। প্লাস আপনারা দেখবেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে থ্রেড কালচারের নামে অভিযুক্ত হয়ে প্রচুর ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়ার কথা প্রশ্ন উঠেছিল। কল্যাণী মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল, বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল। যদি এই নতুন সরকার জিরো টলারেন্সের এই ধারা অব্যাহত রাখে তাহলে স্বাভাবিকভাবেই তাকে স্বাগত। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা একটা দুপুর বাসা হয়ে দাঁড়িয়েছে। পার্টিকুলার একটা লবি তার পেছনে কাজ করছে এবং যা নয় তাই করেছে এবং আমরা দেখেছি যে 9 আগস্ট ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে কারা কারা গেছে এবং তাদেরকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হিসেবে চিহ্নিত করা। থ্রেড কালচারের কথা বলা হয়, সেই কালচারের ধারক ও বাহক হচ্ছেন এনারা। শুধু ইনি নন, আরো অনেকেই আছে এবং তারা কিভাবে এই কলেজগুলোতে চান্স পেয়েছে, তারা কি করে এই ধরনের কোর্সে ঢুকেছে, এই সবকিছু আমার মনে হয় আরো বিশদে তদন্ত করা উচিত এবং সেগুলো সামনে আনা উচিত। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছে, একটা মহিলাদের ওপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে। অপেক্ষা করুন। ফাইল খুলল আরজিকর মামলার। ফের এই অপরাধের তদন্ত করবে সিবিআই। বৃহস্পতিবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুরু থেকেই এই আরজিকর মামলাকে কেন্দ্র করে ঘুরপাক খেয়েছে রহস্যের মেঘ। তদন্ত হচ্ছে, কিন্তু সত্যিটা যেন দূরেই থেকে যাচ্ছে। এক তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যু। প্রথমে তদন্ত করল রাজ্য পুলিশ, তারপর সিবিআই, কিন্তু সেই তদন্তের ফল কাউকেই সন্তুষ্ট করতে পারল না। সবার মনেই যেন একটাই কথা, আজও বিচার পেল না অভয়া। চিকিৎসকের ধর্ষণ খুনের অপরাধে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তদন্তের পর সেই সিভিককেই কালপ্রিট বলে ঘোষণা করে সিবিআই। সাজা হলো সেই একজনেরই,
ক্ষোভে ফেটে পড়লেন সবাই। প্রশ্ন উঠল, এখানেই কি সব শেষ? যেসব প্রশ্ন রয়ে গেল তার উত্তর কবে মিলবে? চরম নৃশংসতার নজির দেখা গিয়েছিল আরজি করের ঘটনায়। তরুণী চিকিৎসককে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল, যৌনাঙ্গে জোর করে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল, অভয়ার শরীর জুড়ে ছিল ক্ষতচিহ্ন, একাধিক জায়গায় জমাট বেঁধেছিল রক্ত। অভয়ার মা বাবা বারবার প্রশ্ন তুলেছিলেন, এমন নৃশংস অপরাধ কি একজনের পক্ষে করা সম্ভব? তাও সে নাকি ছিল মত্ত অবস্থায়। এখানেই শেষ নয়, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আরজি কর কাণ্ডে। অভিযোগ, আরজি করের মর্গে মৃতদেহের হিসেব মিলত না, দেহাংশ অনেক সময় গায়েব হয়ে যেত। মর্গে নাকি মদের আসর বসত, জাল ওষুধের কারবারও হতো এই সরকারি হাসপাতালে। আরজি করকে কেন্দ্র করে ওঠা অভিযোগের সঙ্গে জড়িয়ে যায় তৃণমূলের প্রভাবশালী উত্তরবঙ্গ লবির নাম। নিহত তরুণীর পরিচিতদের দাবি, হাসপাতালে চলা একাধিক বেনিয়ম নিয়ে সরব হয়েছিলেন অভয়া, সেই কারণেই কি তাকে সরিয়ে দেওয়া হলো? অপরাধের মৌচাকে ঢিল মেরেছিলেন বলেই কি এমন নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়েছিল অভয়াকে? সেই কারণেই কি অপরাধের পর দীর্ঘক্ষণ অরক্ষিত অবস্থায় পড়েছিল ঘটনাস্থল? সেই কারণেই কি রাত দখলের সময় আরজি করের জরুরি বিভাগে হামলা? বৃহত্তর এমন ষড়যন্ত্রের অভিযোগ যখন প্রতিদিন জোরালো হচ্ছে, তখন রাজ্যের পুলিশ এবং সিবিআই এর তদন্তকারীরা শুধুমাত্র সঞ্জয় রায়কেই কাঠগড়ায় তুলতে পেরেছিলেন, যা অবাক করেছে অনেককেই। অনেক বছর আগে দিল্লিতে এক প্রভাবশালীর গুলিতে প্রাণ গিয়েছিল মডেল জেসিকা লালের। প্রথম বিচারে মুক্তি দেওয়া হয়েছিল হত্যাকারী মনু শর্মাকে। ক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। প্রশ্ন উঠেছিল, মনু যদি বেকসুর হয় তাহলে কে মারল জেসিকাকে? শেষ পর্যন্ত সাজা হয়েছিল মনু শর্মার। একইভাবে আরজি কর কাণ্ডেও প্রশ্ন, কে মারল অভয়াকে? সিবিআই তদন্তকারী অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভয়ার মা বাবা। অবশেষে যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতেই ফের তদন্তে নামছে সিবিআই। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুই আদালতের হাতেই ক্ষমতা আছে সিবিআইকে কোনো মামলার পুনর্তদন্তের নির্দেশ দেওয়ার। আরজি করের ক্ষেত্রে সেই পথেই হাঁটল হাইকোর্ট। আগের সরকার যেভাবে অভয়ার কেসকে ধামাচাপা দিয়ে আসল দোষীদের আড়াল করে যে আইন নিজের হাতে তুলে নিয়ে সমস্ত বাংলার মা বোনেদের প্রতারণা করেছেন, একটা মহিলাদের ওপর আক্রমণ, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সব খাতা খোলা হবে, অপেক্ষা করুন। নিউজ 18 বাংলা। নিরাপত্তার বলয়ে চিকেন স্নেক। শিলিগুড়ি করিডোরে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার তৈরি করতে চায় বিএসএফ। জমি চাইল রাজ্যের কাছে। উত্তরবঙ্গে পরিকাঠামো তৈরির জন্য 100 একর জমি চায় আইটিবিপিও। প্রস্তাব বিবেচনা করছে রাজ্য সরকার। চিকেন স্নেকের নিরাপত্তায় এবার নজিরবিহীন পদক্ষেপের পথে কেন্দ্রীয় সরকার। রাজ্যের কাছে শিলিগুড়ি করিডোরে 6 একর জমি চেয়েছে বিএসএফ। চিকেন স্নেকের 22 কিলোমিটারের মধ্যে এই জমি চেয়েছে তারা। সূত্রের খবর, এই জমিতে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার তৈরি করতে চায় বিএসএফ। শুধু বিএসএফ নয়, উত্তরবঙ্গে প্রতিরক্ষা পরিকাঠামো তৈরি করতে চায় ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপিও। রাজ্যের কাছ থেকে উত্তরবঙ্গে 100 একর জমি চেয়েছে তারা। কোনো একটি নির্দিষ্ট জায়গায় নয়, একাধিক জায়গায় এই জমি চায় তারা। আইটিবিপির উদ্দেশ্য মূলত স্থায়ী পরিকাঠামো এবং ক্যাম্প তৈরি করা। বিএসএফ এবং আইটিবিপি দুই বাহিনীর প্রস্তাবই খতিয়ে দেখছে রাজ্য সরকার। রাজ্যে সরকার পরিবর্তনের পরপরই
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে এবারে সীমান্ত সুরক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা পাবে এই সরকারের, আর এবার সেই অনুযায়ী পদক্ষেপ নিতে শুরু করল রাজ্য সরকার। বিএসএফ ও আইটিবিপির তরফে যে জমি চাওয়া হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য তা ইতিমধ্যেই বিবেচনা স্তরে রেখেছে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের আধিকারিকরা। খুব শীঘ্রই এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে দুই সংস্থাকে। দেশের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। এই রাজ্যই গোটা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার ভরকেন্দ্র, যার অন্যতম অংশ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। চীন এবং বাংলাদেশের সঙ্গে বদলে যাওয়া সমীকরণের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের নজরে এই চিকেন স্নেকের নিরাপত্তা। কিন্তু বিজেপি বারবারই অভিযোগ করেছে তৎকালীন তৃণমূল সরকারের অসহযোগিতার কারণে চিকেন স্নেকের নিরাপত্তা সুনিশ্চিত করা যাচ্ছে না। 4 মে বাংলায় পালাবদল, ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গড়েই ডাবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশমুক্ত বাংলা গড়ার কাজ শুরু করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থে সমন্বয়ে কোনো সমস্যা হবে না। বর্ডারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের পৌরোহিত্যে যে কোঅর্ডিনেশন মিটিং, যাতে বিএসএফ, স্টেট পুলিশ, কাস্টম সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ যেখানে থাকার কথা, একটাও মিটিং হয়নি। এই ধরনের কোঅর্ডিনেশন মিটিং করেছি দার্জিলিং এবং শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, কোচবিহারে, মালদায়, মুর্শিদাবাদ পিডি, জঙ্গিপুর পিডিতে হয়েছে, নদিয়ার কৃষ্ণনগর পিডি, নর্থ চব্বিশ পরগনা, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে। এটা এখন থেকে প্রতিনিয়ত হবে এবং প্রয়োজনে থানা স্তরে বিএসএফ এর সঙ্গে আমাদের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক তৈরি করে আমরা আমাদের রাজ্যকে এবং দেশকে সুরক্ষিত করব। 20 মে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন থেকেই কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দেয় রাজ্য। বাংলার সীমান্তবর্তী জেলায় কাঁটাতার ও বর্ডার আউটপোস্ট তৈরি করার জন্য আরও 88 একর জমি কেনার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নজরে এবার চিকেন স্নেকের নিরাপত্তা। নিউজ 18 বাংলা। স্বচ্ছ নিয়োগে স্বচ্ছ নীতি, রাজ্যে নতুন নিয়োগ নীতি। ঘুষ দিয়ে আর চাকরি নয়, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে বদলাচ্ছে খোল নলছে। স্বচ্ছ নিয়োগে বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন। রোজগার মেলায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, হোয়াটসঅ্যাপ মেসেজে হবে না নিয়োগ, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ আধা সামরিক বাহিনীর নিয়োগ সহ কেন্দ্রের নানা সংস্থার নিয়োগের ক্ষেত্রে যে ধরনের সদর্থক উদ্যোগ এবং ভূমিকা ভারত সরকার নিয়েছেন, সেই দেখানো কর্মসূচিতে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কাজ করবে। নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি, যেখানে ভারত সরকারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সহ তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে আমরা অ্যাকসেপ্ট করার চিন্তা ভাবনা করেছি এবং সেটা করব। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য নতুন আইন করা দরকার, সেটা করব। স্বচ্ছ নিয়োগের বার্তা, তৃণমূল জামানায় নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গের বদনাম, বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলিও কলুষিত হয়েছে। রাজ্য নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতায় জোর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রগুলিও এমনভাবে কলুষিত হয়েছে, ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। নিয়োগের সংবিধানও মানেনি তৃণমূল। মুখ্যমন্ত্রী, SC/ST সংরক্ষণের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর।
বিদায়ী স্টেট গভর্নমেন্ট ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে পর্যন্ত মানেনি। সংবিধানে ক্লিয়ার বলা আছে 100 রোস্টার মানতে হবে, SC ST এবং OBC রিজার্ভেশন, সাথে EWS এবং এক্সাম ক্যাটাগরি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ, এই যে ব্যবস্থাগুলো আছে ওয়েস্ট বেঙ্গলে মানা হয়নি 100 রোস্টার। এর ফলে আমাদের SC ST অরিজিনালি OBC অ্যাপ্রুভ by the National OBC Commission, physically challenged এবং যে 10% EWS অনারেবল প্রাইম মিনিস্টারের সময়ে লোকসভা এবং রাজ্যসভায় অ্যামেন্ডমেন্ট করে অধিকার দেওয়া হয়েছে, সেটাও ইগনোর করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। রোজগার মেলাতেই চাকরি, রোজগার মেলাতেই 1800 জনের চাকরি। রাজ্যের 3 রোজগার মেলায় 1800 জনের চাকরি ঘোষণা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সত্যিকার একটা পরিবর্তন আসে। ব্যাংক অফ বরোদা জয়েন করেছি, ভালোই লাগছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্লাস আমাদের সেন্ট্রালের গভর্নমেন্ট সব মিলেমিশে একটা ভালো পরিবেশ, ভালো আবহাওয়া তৈরি করুক, যাতে আমাদের দেশের ভালো হয়, বাংলার ভালো হয়। আর কি চাই, এটাই চাই আমি। এতদিন পর একটা এত বড় চাকরি ব্যবস্থা করছে, পরীক্ষা দিয়ে খুবই ভালো লাগছে। আচ্ছা, মানে 2 বছর ধরে তো ট্রাই করছি, তা পেয়েছি। অবশ্যই বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এমস কল্যাণীতে ওটি টেকনোলজিস্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের তো সব কিছু ফ্রেশ রিক্রুটমেন্টই হয়, ঠিকঠাকই হয়। আশা করি সেন্ট্রালে সব কিছু ঠিকঠাক হয়। নরেন্দ্র মোদী তো সব কিছুই ঠিকঠাক করে, মোদিজি সব কিছুই ভালোই লাগছে। সব কিছুই নতুনভাবে শুরু করতে পারছি এমসের মাধ্যমে। স্বচ্ছ নিয়োগে বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন, রাজ্যের উদ্যোগে স্বস্তি চাকরি প্রার্থীদের। কি বলছেন দেখুন। দীর্ঘদিন ধরে শুধু প্রাইমারি নয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা স্তরে যে দুর্নীতিভাবে যে ওএমআর শিট না দিয়ে এবং রেজাল্ট পাবলিশ, তার মধ্যেও একটা দুর্নীতি ছিল, সেগুলো ওভারটেক করে বর্তমান মুখ্যমন্ত্রী আমাদেরকে যে আশা আলো দেখিয়েছেন এবং উনি যে কথাটা আজকে বলছেন যে আমরা ওএমআর দেব এবং কেন্দ্রীয় নীতি বা কেন্দ্রীয় সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করবেন, এটা আমরা ওনার প্রস্তাবকে সমর্থন করছি। আশা করছি সবাই স্বচ্ছভাবে নিয়োগ পাবো। এটা তো ভীষণই আমরা ভালোভাবে পজিটিভভাবে দেখছি। আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এরকমই একটা চাহিদা ছিল এবং উনি এরকম স্বচ্ছভাবে পজিটিভভাবে কাজ করবেন, নিয়োগ দেবেন, এটা আমাদের আশা ছিল। এবং আমরা চাই উনি এইভাবেই কাজ করুন, যাতে সবকিছু স্বচ্ছ থাকে এবং যারা প্রকৃত যোগ্য তারাই চাকরিটা পাক, এবং যোগ্যরা যদি শিক্ষক হয় তবেই সমাজের উন্নতি হবে। সব ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা বজায় রেখেই কাজ করুন এবং ওনার এই কাজটাকে আমরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি। আমরা সর্বতভাবে ওনার পাশে আছি এবং ওনার সঙ্গে আছি।